अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার অনেকটা সময় পেরিয়ে গেছে দাদু, আর আমার মনে হয় পুলিশ তল্লাশি নিয়ে অনেকটা দূর এগিয়ে গেছে। এবার আমি যেতে পারি, আপনাদের বাড়ি থেকেও আর এই শহর থেকেও। কিন্তু একটা কথা দাদু, আমার যাওয়ার পরেই মঙ্গিকে মুক্ত করবেন। ঠিক আছে। তুমি কি ভেবেছিলে তুমি এত সহজে পালিয়ে যেতে পারবে? তুমি কি করে জানতে পারলে যে আমি এখানে লুকিয়ে আছি? সবার প্রথম সংকেত, দাদু আমাকে এটা বলল যে মুঙ্গি এখনো বাড়িতে ফেরেনি, আর মুঙ্গি আমাকে এটা বলে বেরিয়েছিল যে ও বাড়ি চলে যাচ্ছে। দ্বিতীয় সংকেত, দাদু আমাকে বলল যে মুঙ্গি কারখানায় কোনো কাজে গেছে, কিন্তু আজকে তো রবিবার, কারখানা আজকে বন্ধ থাকে। তৃতীয় আর সব থেকে বড় সংকেত, দাদু আমাকে এটা জিজ্ঞাসা করলো যে সন্দীপ ধরা পড়েছে কিনা, কিন্তু দাদু তো এটা জানার কথাই নয় যে তুমি জেল থেকে পালিয়ে গেছো। ব্যাস, আর কি? আমি সন্দেহ করেইছিলাম যে এখানেই কোথাও কোনো গন্ডগোল আছে, আর সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করে দিই। আর কি সন্দীপ, তুমি আবার ধরা পড়ে গেলে। আমরা চাইলে ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু আমাদের ভয় ছিল তুই যাতে ওদের কোনো ক্ষতি না করে দিস। এই জন্য আমরা তোর জন্য এখানেই অপেক্ষা করছিলাম, কারণ আমি জানতাম তুই আবার পালানোর চেষ্টা করবি। ধরা পড়ে গেলি তো, আমাদের বোকা বানাচ্ছিলি। তুমি এটা ঠিক করলে না সন্তু, আমাকে আরেকবার ধরিয়ে দিয়ে তুমি অনেক বড় ভুল করে ফেললে। আমি আর রক্ত দেব না, আর এবার না আমি তোমার আর না তোমার পরিবারের কোনো রকম সাহায্য করব। যদি সেখানে কেউ মারাও যায় তখনও না। আমি কিন্তু রক্ত দেব না নন্দিনীকে। নিয়ে যাও একে। রক্ত আমি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ সন্তু দিদি, আমি ঠিক আছি। তুমি আবার কেন এসেছো? নিজের আবার পুরনো প্রশ্ন নিয়ে, যে আমি নন্দিনীকে রক্ত দেব কিনা। আমি নন্দিনীকে এক ফোঁটাও রক্ত দেব না। আর এমনিতে তোমাদের ডক্টর তোমাদের কি বলেছে? তোমাদের নন্দিনী আর কতদিন বাঁচবে? তুমি কত বছর বাঁচবে? মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কত বছর বাঁচবে জেলে? তোমার বিরুদ্ধে 5টা মেয়ে সাক্ষী দিয়েছে, আর তোমার 7 বছরের জেল হয়ে গেছে। এখনো 12টা মেয়ে বাকি আছে যারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছে, আর ওরা এটা চায় যে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হোক। হ্যাঁ, ওই মেয়েগুলোকে খুঁজতে আমার একটু সময় লেগেছে, কিন্তু এবার যদি ওরা সাক্ষী দিয়ে দেয় তাহলে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আরেকটা বিষয় হলো, যখন তোমাকে একদিনের জন্য জামিন দেওয়া হলো তখন তুমি পালানোর চেষ্টা করেছো। 2টো কারণ, এক হলো ওই মেয়েগুলো, আর একটা তোমার পালানোর চেষ্টা করা। এই 2টো কারণের জন্য তুমি সারা জীবন জেলে থাকবে, কোনো দিন ছাড়া পাবে না। আর তুমি যেন নন্দিনীর ব্যাপারে কি বলছিলে? কাজের কথা বলো। আমি তো কাজের কথাই বলতে এসেছিলাম। তুমি বলছিলে না আমরা বিপদের মধ্যে আছি, এবার তুমি আরো বিপদে পড়বে। যদি নন্দিনীর জীবন তুমি বাঁচাতে না পারো তাহলে তোমার জন্য এই শাস্তিটা মৃত্যুর থেকেও কঠিন হবে। ঠিক আছে, আমার রক্তের মূল্য চাই। কি? আমার 4টে শর্ত রয়েছে। কিরকম শর্ত? প্রথম শর্ত, আমার বেল করিয়ে আমাকে এই জেল থেকে বের করতে হবে। আমার দ্বিতীয় শর্ত, আমার বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিয়েছো সেটাকে পাল্টাতে হবে।
আর পুলিশকে এটা বলতে হবে যে তোমরা পার্সোনাল শত্রুতার জন্য আমাকে ফাঁসিয়েছিলে। আমার তৃতীয় শর্ত, আমার অ্যাকাউন্টে 70 লাখ টাকার প্রয়োজন আর দুটো এমন প্রপার্টি চাই যেটা কদ্দুর নামে রয়েছে। আর আমার চতুর্থ শর্ত, কাদম্বরী। আগামী 1 বছর আমি আর কাদম্বরী একসাথে থাকবো যতদিন না নন্দিনী সুস্থ হয়ে উঠছে। আর আমরা কাদম্বরীর বাপের বাড়িতে থাকবো, মানে বাহিয়া বংশী পরিবারের সাথে। ভেবে নাও সন্তু, নিজের জামাইয়ের সেবা যত্ন করার আরেকটা সুযোগ দিচ্ছি তোমাকে। যদি রাজি থাকো তো বলো, না হলে না। হ্যাঁ, আমি তোমার প্রথম 3টে শর্ত মানতে রাজি, কিন্তু শেষেরটা নয়। ওখানেই আটকাবে তুমি, আমি জানতাম। কিন্তু একটা কথাও তুমিও ভালো করে শুনে রাখো, কিন্তু এই শর্তটাই, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। আরে কদ্দু যদি নিজের মেয়েকে এতটাই ভালোবাসে, তাহলে নিজের মেয়ের জন্য এতটুকু তো করতেই পারবে। আমি রাজি। আমি জানতাম তুমি এটাই চাইবে, তাই আমি যখনই শুনেছি তুমি রক্ত দিতে রাজি নও, নিজে এলাম। আসতে হলো, আমার মেয়ের জন্য আসতে হলো আমায়। এই নাও ডিভোর্স পেপার। তুমি আমায় ডিভোর্স দিতে চাও না তো? আমি কষ্ট করে হলেও তোমার সাথে থেকে যাব। এবারে চলো। হ্যাঁ হিতেন, হ্যাঁ আমি দেখে নিচ্ছি গোটা বিষয়টা। হ্যাঁ, নন্দিনীর বিষয়ে আমি জানতে পেরেছি। হ্যাঁ, আমি আসছি। মালিক, আপনি এসে গেছেন? নন্দিনী খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ডাক্তাররা বলেছে ওর ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। হ্যাঁ, হিতেন আমাকে বলেছে সবকিছু। আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম। তুই এখন কোনো রকম চিন্তা করিস না, নন্দিনী ঠিক হয়ে যাবে। মালিক, এই কাগজগুলো আপনার নামে এসেছে। আমি এগুলো আপনার রুমেই রাখতে যাচ্ছিলাম। এগুলো পিসিমা দিয়েছেন। আমি এটা জানি মালিক, আপনি আমার থেকে ডিভোর্স চাইছেন, আর আমার এই বাড়ি থেকে চলে যাওয়া। ঠিক আছে, আমি এই কাগজগুলো সই করে দেব, আর এই বাড়ি থেকেও চলে যাব আমি। মালিক, আমার একটা শেষ ইচ্ছে আছে। যে যতদিন নন্দিনী ভালো না হয়ে যাচ্ছে, আমি কি এখানে থাকতে পারি? নন্দিনীর শরীরে আমার রক্ত বইছে না, কিন্তু ও আমার নাতনি হয়। সেই জন্যে যতদিন না ও ঠিক হচ্ছে, আমি এই বাড়িতে থাকতে চাই। ব্যাস এইটুকুই আমার শেষ ইচ্ছে।
সন্দীপ এখনো তো এলো না, এতক্ষণে তো আসা উচিত ছিল। এমনটা নয় তো যে ও আবার। সন্তু, আমার তোমাকে থ্যাঙ্কস বলার ছিল। তুমি আমার বেল যে করিয়েছো, হয়তো বাধ্য হয়ে, কিন্তু সত্যি বলতে তুমি আমার অনেক বড় উপকার করেছো। যে কাজটা এতটা কঠিন মনে হচ্ছিল নিমেষের মধ্যেই হয়ে গেল। সবই সময়ের কথা। হ্যালো মিস্টার। এই মিস্টার, হে হ্যালো, তুমি তোমার নামটা আমি ভুলে গেছি। এদিকে শোনো। এই ব্যাগটাকে নিয়ে গিয়ে আমার গাড়িতে রেখে দাও, আর বাড়ি পৌঁছে এটা আমার রুমে রেখে দিও। আই মিন আমার আর কদ্দুর রুমে। আজ থেকে আমি ওখানেই থাকবো। মুখ কে দেখছো? যাও। সন্দীপ, তুমি। আমি কথা বলছি তো কাদম্বরী, মাঝখানে কথা বলো না। আমি তোমার স্বামী, আর স্বামীর সাথে ভালোভাবে কথা বলতে হয়। আর তুমি শোনো, এটা তুমি রাখো। এইটুকু কাজের জন্য নিশ্চয়ই এটা যথেষ্ট। কি হলো, নাও। একটা কথা জানানোর ছিল। এখন একজন স্পেশালিস্ট ডক্টর আসবেন। আজ থেকে নন্দিনীর কেসের ইনচার্জ উনিই হবেন। উনি কি এসে গেছেন, যার বোন ম্যারও নন্দিনীর সঙ্গে ম্যাচ করেছিল? হ্যাঁ ডক্টর, ইনি এসে। সন্দীপ। ওকে, আপনি আসুন আমার সাথে। মালিক, একবার আপনি ভেতরে কি ওর সঙ্গে দেখা করে নিন। ও অনেকবার আপনার কথা জিজ্ঞাসা করছিল। এই সময় ওকে আশ্বাস এবং ভরসা দেওয়াটা খুবই দরকার। আমার চিন্তা হচ্ছে আমি যখন ওর সামনে গিয়ে দাঁড়াবো আমি নিজেই দুর্বল হয়ে পড়ব। কিন্তু আপনাকে দেখলে ও সাহস পাবে, খুশি হবে ও। দাদু, দেখো না, জিজ্ঞেস করো না এরা সবাই আমায় এই হসপিটালে কেন রেখেছে। এখানে একটুও ভালো লাগে না আমার। হ্যাঁ, তুই একবার দেখ নিজেকে কেমন লাগছে। দেখ এরকম রোগা পাতলা হয়ে গেছিস, ভিটামিনের কম পড়েছে তোর শরীরে, সেই জন্য তোকে এখানে নিয়ে আসা হয়েছে। আর এই ভিটামিনটা তোর শরীরে ঢুকে গেলে না একবার, তোর দাদুর মতো তুই শক্তিশালী হয়ে উঠবি। হ্যাঁ না দাদু, আমি বাড়ি যাব। নন্দিনী, তোমাকে ওই সুন্দর পরিটার গল্প শুনতে হবে না, যেটা অর্ধেক বলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ দিদা, আমি তো শুনেছি। তারপরে ওই দাসের কি হলো, যার সাথে রাজার বিয়ে হয়েছিল? আর ওই ছোট্ট পরীর কি হলো? তাহলে শোনো।
কংগ্রাটস, অপারেশন সাকসেসফুল হয়েছে। এটা খুব ভালো হয়েছিল যে আমরা সঠিক সময় স্পেশালিস্ট ডক্টরকে ডেকে নিয়েছিলাম। ইনিই করেছেন নন্দিনী ট্রিটমেন্ট। ইনি হলেন ডক্টর মেঘা মেহরা আর ইনি হলেন মিস্টার ধর্মরাজ মাহিয়াবংশী। হ্যাঁ, ধন্যবাদ, মানে জয় শ্রীকৃষ্ণ। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? এর আগে দেখা হয়েছিল বলে তো মনে হয় না। তাতে কি যায় আসে? আপনি তো খুব সুনামধন্য ব্যক্তি, ধর্মপুরের কর্মকর্তা আপনি। আসলে ডক্টর গুপ্তা আপনাদের সম্পর্কে অনেক কিছুই বলেছেন। আপনি আমাদের আলাপ হয়েছিল আগে, রাইট? হ্যাঁ, সেদিন ওই আপনার ছেলে। ও হ্যাঁ, আমার ছেলে একদম ঠিক আছে। ওই যে কয়েদিটা জেল থেকে পালিয়ে গিয়েছিল, ধরা পড়েছে? হ্যাঁ, যে বাচ্চাটার আপনি অপারেশন করলেন তার জন্য বোন ম্যারো ওই লোকটাই দিয়েছে। ও, একটা খুব বড় ঝড় আপনাদের জীবনে এসেছিল আর এই পরিবারের খুব কাছ থেকে চলে গেল। যে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল সেটা আপনাদের পরিবারের শক্তি আর সাহসের সাহায্যে নন্দিনীকে বাঁচিয়ে দিয়েছে। অনেক সময় এমন বিপদের মুখে পরিবার ভেঙে পড়ে, কিন্তু সত্যি এটা আপনাদের পরিবারের শক্তি আর ভালোবাসা যা নন্দিনীকে নতুন জীবন দিল। ভয় পাওয়ার কিছু নেই, আর কিছুদিনের মধ্যেই নন্দিনী একদম ঠিক হয়ে যাবে। আর এর পরের ট্রিটমেন্ট আমরা আপনাদের বাড়িতেই করব, কারণ পরিবারের মধ্যে থাকলে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তাছাড়া আমাদের নন্দিনীকে এটা বোঝাতেও হবে যে আপনারা সবাই ওর পাশে আছেন আর খুব খুশি। শি উইল বি ফাইন, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। এক্সকিউজ মি। আমার একটা শেষ ইচ্ছে আছে। যতদিনও ভালো না হয়ে যাচ্ছে আমি এই বাড়িতে থাকতে চাই, ব্যাস এটাই আমার শেষ ইচ্ছে।